বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে রমজানের প্রথম দিন। আমরা অনেকেই আজকে তারাবি পড়ে অনেকটা টায়ার্ড, কিন্তু তারপরও খুব জরুরি কিছু বিষয় আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম। যেমনটা বলেছিলাম, ঠিক 11টায় আপনাদের সাথে দেখা হবে। আমি ঠিক 11টায় টাইমলি চলে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে একটা খুব মারাত্মক সমস্যা গত 10 বছর ধরে প্রচণ্ড রকম বেড়েছে। সেটি হচ্ছে প্রতি বছর একই স্কুলে পুনঃভর্তি ফি। অর্থাৎ আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করালেন, সেই একই স্কুলে সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হলো, তারপরও আবার তাকে পরবর্তী ক্লাসে ভর্তি করাতে হবে, এবং মোটা অঙ্কের একটা টাকা দিয়ে। এই টাকাটা দিতে গিয়ে সবাই আমরা একবারে নাভিশ্বাস উঠে যায় আমাদের। কারণ আমি বারবারই বলি যে আমরা অধিকাংশ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তানরা। আমি যখন কোনো স্কুলের সামনে দিয়ে হেঁটে যাই, তখন দেখি যে সব মায়েরা বসে আছে। আপনি যদি এর মুখের দিকে তাকান, যে এরা জীবনের সর্বোচ্চ সবটুকু, তাদের টাকা পয়সা, ধন সম্পদ, নিজের শরীরটা পর্যন্ত, জীবনটা পর্যন্ত দিয়ে দিছে এই বাচ্চার পিছনে। নিজে না খেয়ে বাচ্চার জন্য টিফিন নিয়ে বসে আছে। ইনকামের সর্বোচ্চ দিয়ে বাচ্চাকে সবচেয়ে ভালো জায়গায় পড়ানোর চেষ্টা করে। কেন করে? কারণ তাদের আর কিচ্ছু নেই। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের কিন্তু বাড়ি গাড়ি নেই, ফ্ল্যাট নেই, কিন্তু আমাদের স্বপ্ন আছে। আর আমাদের স্বপ্নটা হচ্ছে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ হচ্ছে সন্তান। এদেশের মধ্যবিত্ত ঘরের প্রত্যেকেরই স্বপ্ন যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে, আমাকে শেষ বয়সে দেখবে। আর আমাদের এই যে আবেগ, এই আবেগকে নিয়ে খেলা করে এক শ্রেণীর মানুষ। আমি সবার কথা বলছি না, অনেক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তারা এই পুনঃভর্তি ফি নেয় প্রতি বছর। শুধু পুনঃভর্তি ফি না, তারা বিভিন্ন অজুহাতে রিলেশন ফি, ফ্যানের চার্জ, এসি চার্জ, উন্নয়ন ফি, স্কাউট ফি, লাইব্রেরি ফি, এরকম অসংখ্য ফি তারা নেয়। কিছু কিছু ফি আছে যে ছোট্ট বাচ্চা এদের উপর বর্তায় না, তারা এ সম্পর্কে কিছু জানে না, বোঝে না, তাদের কাছ থেকেও এই ফি আদায় করা হয়। এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত নির্মমভাবে অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করে তারপর এই ফি নেওয়া হয়। ফি না দেওয়া পর্যন্ত বাচ্চাদের স্কুলে যেতে দেওয়া হয় না, স্কুলে দাঁড় করিয়ে রাখা হয়, গার্ডিয়ানদেরকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হয়। আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো দেখেন, ঢাকা শহর, চিটাগং কিংবা অন্যান্য বড় বড় শহরগুলোতে যারা আমরা বাসা ভাড়া থাকি, তাদের সমস্যা আরো বেশি। আমরা জানুয়ারি মাস এলেই প্রথম আতঙ্ক বাড়ে যে বাড়িওয়ালা এসেই বলবে যে আগামী মাস থেকে 2000, 3000, 5000 টাকা বাড়ায় দিবা। এরপরে স্কুল থেকে আবার পুনঃভর্তি ফি, এই দিতে দিতে আমরা শেষ হয়ে যাই। দেখেন, রাস্তায় মধ্যবিত্ত ঘরের মানুষদেরকে আমরা যখন দেখি, দেখবেন কিছুই নাই, শার্ট ছেঁড়া, প্যান্ট ছেঁড়া, খুলে পড়ে যাচ্ছে, কিন্তু আমার বাচ্চাটার ড্রেস আপ কিন্তু ঠিক আছে। আমরা যখন বাচ্চা বলে যে একটা কিছু লাগবে, তখন আমরা রক্ত বেচা হলেও বাচ্চার সেটা পূরণ করি, পূরণ করার চেষ্টা করি। আর এই সুযোগে প্রতি বছর 10,000 কোটি টাকার বাণিজ্য করছে অনেক প্রতিষ্ঠান, যারা আমার আপনার রিজেক্ট কেড়ে নিচ্ছে। আমরা এত কষ্ট করে রোজগার করি, আমরা একটা ভালো কিছু খেতে পারি না, একটা ভালো পোশাক পরতে পারি না, একটা ভালো গাড়ি চড়তে পারি না, একটা কোনো কিছু কিনতে পারি না, আমাদের কোনো শখ আহ্লাদ আমরা পূরণ করতে পারি না। কারণ আমরা এই বাচ্চা পড়াতে গিয়া একেবারে রাস্তার ফকির হয়ে যাই। এই বিষয়টি আমাদের খুব লেগেছে, কষ্ট হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে উপলব্ধি করেছি, আমরা পড়ালেখা করেছি ছোটবেলায়, আমরা কখনো এরকম পুনঃভর্তি ফি দেইনি। অথচ আমরা তো বড় হয়েছি, পড়াশোনা শিখেছি, পরবর্তীতে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাহলে গত 10 বছর ধরে এই পুনঃভর্তির উত্থান কেন হলো?
আপনি যদি একটু অন্যান্য দেশের দিকে তাকান, যাদেরকে আমরা কথায় কথায় উদাহরণ দেই যে অমুক দেশের মতো পড়াশোনা করতে হবে, অমুক দেশের মতো আমাদের বিদ্বান হতে হবে, আমি যদি সেই সব দেশের উদাহরণ দেই, অস্ট্রেলিয়াতে দেখেন, কানাডাতে দেখেন, আমেরিকাতে দেখেন, কোনো স্কুলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ভর্তি ফি বলতে কিচ্ছু নেই। আপনি সারা জীবন একবারই ভর্তি হবেন, আর শুধু আপনার পড়াশোনার খরচ, টিউশন ফি কিংবা ক্লাসের বেতন যেটা সেটা দিবেন, এছাড়া অন্য কোনো ফি নেই। একমাত্র দেখেন বাঙালি আমরা কত বড় আবিষ্কারক, আমরা পুনর্ভর্তি ফি নামে একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। শুধু আবিষ্কার করিনি, এটাকে প্রতিষ্ঠিত করে ফেলেছি এবং আমরা ধরে নিয়েছি সবাই যে এটি দিতে হবে। অথচ সরকার থেকে অনেক আগেই জানিয়েছিল এটি সম্পূর্ণরূপে অবৈধ। সরকার থেকে এটি জানানোর পরেও এই নিয়ম কেউ মানেনি। কেউ কেন মানেনি সেটির জন্য আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আমরা বাংলাদেশ আইন অধিকার এইডের পক্ষ থেকে গত 25/1/2026 তারিখে একটি জনস্বার্থে রিট করেছি এবং সেই রুটে আমরা মহামান্য হাইকোর্টকে এটা বলেছি যে পুনর্ভর্তি ফি বন্ধের জন্য নির্দেশ প্রদান করুন এবং একটি মনিটরিং সেল করে পুরোপুরি এটিকে একটা অবজারভেশনের মধ্যে নিয়ে আসেন যে কারা নিচ্ছে, কেন নিচ্ছে এবং এটি কেন বন্ধ করা যাচ্ছে না। আমরা যখন এই রিটটি করি, সেই রিটে আমরা বিবাদী করেছিলাম শিক্ষা সচিবকে, সহকারী সচিবকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে। তাদেরকে মহামান্য হাইকোর্ট নোটিশ পাঠিয়েছিলেন। এই নোটিশেই টনক নড়েছে এবং সরকারও এই বিষয়টি নিয়ে ভেবেছে। সরকার জনস্বার্থের কথা চিন্তা করেছে। আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করেছি, সভা করেছি, সাধারণ মানুষ আমাদেরকে উপকার করেছে, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এদেশের সাংবাদিকরা আমাদেরকে ব্যাপক সমর্থন দিয়ে তারা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে প্রচার ও প্রসার করেছে, যার ফলে সরকারের এটি নজরে এসেছে এবং সরকার উদ্যোগ নিয়েছে। আমি বলতে চাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কথা, এই সরকারের কথা না, কারণ এই পুরো ঘটনাটি অন্তর্বর্তী সরকারের আমলে হয়েছে। তারা এটি নলেজে নিয়েছে, তারা এটি নিয়ে স্টাডি করেছে এবং তারাই কিন্তু এই প্রজ্ঞাপন দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রজ্ঞাপন এই সরকার দেয়নি, অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে 9 ফেব্রুয়ারি আর নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারি। অর্থাৎ এই যে প্রজ্ঞাপনটি যেটি আজকে আপনাদেরকে ডিক্লেয়ার করলাম, এটি নির্বাচনের আগে জারি হয়েছে, কিন্তু বিভিন্ন প্রসেস হয়ে আমাদের কাছে নির্দেশনা আসায় এই কয়েকদিন আমাদের সময় লেগেছে এবং নির্দেশনা আসার সাথে সাথে আমরা সেটি আজকে আপনাদের সামনে ডিক্লেয়ার করেছি। তো যাই হোক, এই যে পুনর্ভর্তি ফি বাতিল হলো, এটি নিয়ে আপনাদের অসংখ্য প্রশ্ন আছে। আমি জানি অনেকে অনেক প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন। আমি যখন বলেছিলাম যে আমি লাইভে আসবো এবং প্রশ্নের জবাব দিব, অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন, তবে অধিকাংশ মানুষের প্রশ্নই কিন্তু কাছাকাছি। আমি বেশ কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। যেমন হাফিজুর রহমান লিখেছেন, এটাকে মাদ্রাসা ক্ষেত্রেও নাকি শুধু স্কুলে? আমি হাফিজুর রহমানকে জানাচ্ছি, সাথে সাথে আপনাদেরকেও জানাচ্ছি, এটি শুধুমাত্র স্কুলের জন্য, মাদ্রাসার জন্য এমন কোনো নিয়ম করা হয়নি। এই প্রজ্ঞাপনে মাদ্রাসার কথা উল্লেখ নেই। এরপরের প্রশ্ন হচ্ছে, কিন্ডার গার্ডেনগুলোকে এই আইনের অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, কিন্ডার গার্ডেন স্কুল এই আইনের অন্তর্ভুক্ত হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, যদি কেউ পুনর্ভর্তি ফি নেয় তাহলে এটা শাস্তি হবে কি? অবশ্যই হবে। আজকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, আমার হাতে এখন এই প্রজ্ঞাপনটি আছে। এখানে স্পষ্ট বলা আছে, কোনোভাবে, কোনো ক্রমে, কোনো অজুহাতে, নামে বেনামে, ভিন্ন কোনো নামেও এই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। এবং যদি এরপরও কোনো প্রতিষ্ঠান পুনর্ভর্তি ফি নেয় তাহলে তার কি শাস্তি হবে তাও এই প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে। বলা আছে যে সেক্ষেত্রে প্রধান শিক্ষক সহ যারা এই পুনর্ভর্তি ফির সাথে জড়িত থাকবেন তারা বরখাস্ত হতে পারেন এবং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে। আমরা এর পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্নটি করেছে শাহরিয়ার লিমন। তিনি লিখেছেন, ভাই, ভিলেজের স্কুলে যদি না মানে তাহলে কি হবে? অর্থাৎ গ্রামে যে স্কুল আছে তারা যদি না মানে তাহলে কি হবে? তাহলে প্রতিবাদ করবেন। এই যে প্রজ্ঞাপনটা দেখালাম এটা সাথে রাখবেন, স্কুলের সাথে কথা বলবেন, তারা সরকারি নিয়ম মানতে বাধ্য হবে, তা নাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর একজন লিখেছেন, পুনর্ভর্তি ফি নেয় বলে নেয় না, এরা তো প্রত্যেক বছর বাৎসরিক ফি, তারপর হচ্ছে উন্নয়ন ফি, এসব বিভিন্ন খাত দেখিয়ে
অ্যামাউন্ট একটা নেয় ভর্তি হিসাবে। যেমন গত বছর আমার ছেলেকে ভর্তি করিয়েছি 30,000 টাকা দিয়ে, এবছর ভর্তি 15,000 টাকা নিয়েছে, তাও বেতন ছাড়া। আমি একটা স্কুলের নাম বলতে পারবো, তারা ভর্তি ফি কম নেয় এবং ভর্তির টাকাটা কিছু পারপাসে নেয়, এটা শো করে না, কিন্তু পরবর্তীতে বেতনের সাথে বিভিন্ন খাতে বিভিন্ন অজুহাতে অন্য আলাদাভাবে টাকা নেয়। যেমন মাসিক বেতন হচ্ছে 1900 টাকা প্লাস আপনার বিদ্যুৎ বিল অথবা টিচার খাত বিভিন্ন দিক প্রত্যেক মাসে এক একটা 500 থেকে 1000-এর বেশি নিতেই থাকে। মাসের বেতন আসে 3500, কোনো সময় 4000ও পার হয়ে যায়। এবং ক্লাসে কেজির বাচ্চার ভর্তি ফি 1300 টাকা, প্রতি বছর 3টা পরীক্ষায়, প্রত্যেক পরীক্ষায় আলাদা করে আবার 1300 টাকা ভর্তি ফি, 1300 টাকা পরীক্ষার ফি দিতে হয়। জি, এটাও আমরা বলেছি এবং রিটে এটার ব্যাপারে নির্দেশনা আছে। রিটে বলা হয়েছে যে কোনো অজুহাতেও কিন্তু টাকা নেওয়া যাবে না। অন্য কোনো অজুহাতে টাকা নেওয়া মানে পুনর্ভর্তি ফি না, শুধু কোনো অজুহাতে যদি আপনার প্রতিষ্ঠান টাকা নেয় তাহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এরপরে প্রশ্ন যাচ্ছি, এবছর তো ভর্তি ফি নেওয়া শেষ, কিন্তু ডিসেম্বরে যখন আবার ভর্তি হবে বাচ্চারা, তখন কি এই নির্দেশ থাকবে নাকি আবার এই সিদ্ধান্ত বাতিল হবে? আপনাদেরকে জানিয়ে রাখি ভাইয়েরা, বন্ধুরা, অভিভাবকরা, আজকে আমরা যে প্রজ্ঞাপনটি করলাম মনে রাখবেন যে সেটি কিন্তু মহামান্য হাইকোর্টের রায় না, এটি একটি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। আমরা যদি রায়ে জয়ী হতাম অর্থাৎ রায় পেতাম, তাহলে সেই রায়ের বিরুদ্ধে হয়তো স্কুল কর্তৃপক্ষ বা এদের যে সংগঠন আছে তারা আপিল করতে পারত। কিন্তু এবার আমরা রায়ের চেয়েও বেশি কিছু পেয়েছি, অর্থাৎ আমরা প্রজ্ঞাপন পেয়েছি। প্রজ্ঞাপনের বিরুদ্ধে কেউ আলাদা আপিল করার কোনো সুযোগ নাই, এটি একটি নির্দেশনা এবং এটি মানতে বাধ্য, সবাই মানতে হবে। এরপরে প্রশ্ন করেছেন পুনম আক্তার, তিনি বলেছেন এই বছর তো ভর্তি ফি নিয়ে শেষ, কিন্তু ডিসেম্বর যখন আবার ভর্তি হবে বাচ্চারা, তখন কি এই নির্দেশ থাকবে নাকি আবার এই সিদ্ধান্ত বাতিল হবে? আমি আগেই বলেছি এই সিদ্ধান্ত থাকবে এবং এই সিদ্ধান্ত বাতিল হবে না। সেশন ফি কি নেওয়া যাবে? যৌক্তিকভাবে যদি মেনে নেই যে সকল ফি বন্ধ করে দিবে, তারপর তারা যদি টিউশন ফি বা মাসিক বেতন বৃদ্ধি করে, তাহলে কি করবে? কি করবেন মানে আপনি আছেন না, রেডি থাকবেন, কঠোর হবেন। মনে রাখবেন বাংলাদেশে প্রতিবাদ করা ছাড়া এই দেশে কিচ্ছু হয় না। আপনি যদি একটা রিক্সায় ওঠেন না, রিক্সা 20 টাকার ভাড়া 30 টাকা নিয়ে যাবে, কারণ আপনি প্রতিবাদ করেন না। আপনি যদি একটা শার্ট কিনতে যান, দেখবেন 300 টাকার শার্ট 500 টাকা নেবে, কারণ আপনি বার্গেনিং করেন নাই। আপনি যদি চুপচাপ চলে আসেন তাহলে সবাই আপনাকে ঠকাবে। আপনি কি করবেন? প্রতিবাদ করবেন। এবং সবাই এই যে প্রজ্ঞাপন আছে, প্রজ্ঞাপনের একটা কপি যার যার হাতে রাখবেন। কেউ উল্টাপাল্টা কিছু করলে প্রজ্ঞাপন দেখায় দিবেন, না মানলে আইনগত ব্যবস্থা নেবেন এবং সেটা নেওয়ার আপনার রাইটস আছে। আলহামদুলিল্লাহ, এবার একটু টিউশন বাণিজ্য এবং কোচিং সেন্টারের বাণিজ্যের দিকে নজর দেওয়া উচিত বলেছেন ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেহেতু বিষয়টি নিয়ে কাজ করছি, অনেকেই অভিযোগ করেছে টিউশন ফি। অনেকে বলেছে যে আমার বাচ্চা যদি নির্দিষ্ট টিচারের কাছে ওই স্কুলেই কোচিং না করে, টিউশনে না যায়, তাহলে আমার বাচ্চাকে মার্কস কম দেওয়া হয়। ভাই, দয়া করে আমার পরিচয়টা গোপন রাখবেন। আপনারা চিন্তা করে দেখেন যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কোন লেভেলে চলে গেলে গার্ডিয়ানদেরকে ব্ল্যাকমেইল করা হয়, এবং এই ব্ল্যাকমেইল কিন্তু বহু স্কুলে করা হয়। আমার কাছে তথ্য প্রমাণ সহ আছে। আমার যখন সময় হবে না, এই সব স্কুলগুলোর নাম আমি প্রকাশ্যে নিয়ে আসব, প্রমাণ সহ। অস্বীকার করতে পারবেন না, আমাকে দায়ী করতে পারবে না, আমি কিন্তু প্রমাণ রেখে দিছি কারা কারা করে, কারা কারা স্টুডেন্টদেরকে ব্ল্যাকমেইল করে কোচিং করতে বাধ্য করেন এবং কোচিং আপনাদের কাছে না করলে তারপরে বাচ্চাকে ফেল করান, আমি কিন্তু জানি। এবং আপনাদেরকে বলি, অভিভাবকদেরকে, আপনারা এই রেকর্ডগুলো রাখবেন, গোপনে রাখবেন, আমাদেরকে জানাবেন। আপনাদের তো ভয় যে আপনাদের নাম বললে একটা ক্ষতি করবে, আপনার বাচ্চার ক্ষতি করবে, আপনাদের বলা লাগবে না, আমি বলবো, আমাকে জানাবেন। একজন বলেছেন নাজমুল ইসলাম যে কিছুদিন আগে করলে ভালো হতো। ভাই, আমিও সেটা ভাবছি, কিছুদিন আগে হলে হয়তো ভালো হতো। পুনর্ভর্তি বাতিল হলে সেশন ফি নামক যে একটি শব্দ, এই ভর্তি ফি টাকা তুলে নেবে স্কুলের প্রধানরা। হ্যাঁ, নেবেই তো। আপনারা যদি সতর্ক হন, সাবধান হন, তাহলে নিতে পারবে না। একজন লিখছেন, এই শাসতি, এই আইন কখন থেকে কার্যকর হবে? এখন থেকে, যেদিন প্রজ্ঞাপন হয়েছে অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর অলরেডি হয়ে গেছে। আপনি চাইলে এটির সুযোগ সুবিধা নিতে পারেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম, আপনাদের সবাইকেও ভালোবাসা যারা ধন্যবাদ জানিয়েছেন। তারপরে একজন লিখেছেন যে কবে থেকে কার্যকর হবে পুনর্ভর্তি ফি বন্ধ? আপনার কাছে সুশিক্ষার মনুষ্যত্ব আছে বিদায় আপনার প্রতিবাদের মাধ্যমে পুরো বাংলাদেশ পুনর্ভর্তি ফি বন্ধ থাকবে। আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একা না, আজকে এবারের যে প্রতিবাদ এটা সারা বাংলাদেশ মিলে হয়েছে। আপনার সকল অভিভাবক আমার সাথে ছিলেন, আমার সাথে আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিল, আমার সাথে আমার সহকর্মীরা ছিল, এবং অসংখ্য লাখ লাখ কোটি কোটি অভিভাবক আমাদের সাথে ছিল, যার ফলে এটা সম্ভব হয়েছে। এবং ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে আমরা এটি কার্যকরও করব। বাংলাদেশে দেখবেন যে পুনর্ভর্তি ফি থাকবে না, বাঙালিরা আবিষ্কার করছে না, বাঙালিরা এটা ধ্বংস করে দিবে। আমি থাকবো ইনশাআল্লাহ। এরপরে দেখে যে 2026 সালে তো ভর্তি করা শেষ, তবে 2027 সালে যদি আবার পুনর্ভর্তি ফি চায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? স্কুল যদি এই না মেনে নেয় তাহলে আমরা কি করবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা প্রথমে বলছি, এই যে কপিটা আছে প্রজ্ঞাপন, এই কপিটা সবাই সংগ্রহ করবেন, সংগ্রহ করে যার যার বাসায় রেখে দেবেন আগামী বছর পর্যন্ত। কারণ আগামী বছর যখন বাচ্চাকে পুনর্ভর্তি ফির জন্য ডাকবে তখন দেখবেন কোনো স্কুল এই প্রজ্ঞাপন খুঁজে পাবে না, কারণ এই প্রজ্ঞাপন থাকবে কোনো শিক্ষকের বালিশের নিচে কিংবা খাটের নিচে। এবার পুরো স্কুল তন্ন তন্ন করে পৃথিবীর সব ফাইল পাবেন, কিন্তু আপনি প্রজ্ঞাপনের ফাইল আর খুঁজে পাবেন না। এই কারণে যাতে খুঁজে পান সময় মতো, এই জন্য একটা করে কপি সংগ্রহ করে রাখবেন, এবং যখনই দরকার হবে কপিটা আপনার ব্যাগ থেকে বাইর করে, স্যার যখন খুঁজে পাইবে না তখন আপনি বাইর করে দেখাই দিবেন, বুঝছেন? এরপরে হচ্ছে বাস্তবতা, কিন্তু এর বাস্তবায়ন কতটুকু হবে, আর এটা না মানলে সেই প্রতিষ্ঠানকে কিভাবে শুধরাবে? আইন দিয়ে শুধরাবে। আইনের মান কি, আমাদের গ্রামে একটা কথা আছে না, আইনের নাম বাবাজি, বাবাজি যা বলে তাই হয়, তাই হবে। আইন যদি কঠোর হয় এদেশে, আর আপনি আমি যদি সচেতন হই, তাহলে সব কিছু সম্ভব। দেখছেন না এই দেশে কত কি সম্ভব হয়েছে, এটাও সম্ভব হবে। আস্থা রাখেন এবং বিশ্বাস রাখেন, আমরাই পারবো, আমাদেরকে দিয়ে হবে। একজন লিখেছেন বিশ্বাস করছি না, বাস্তবায়ন হোক তারপর দেখব। ওকে, দেখেন কি করা যায়। সেশন ফি নামে অতিরিক্ত চাঁদামুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাকরণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিখে রাখা বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে প্রত্যেক প্রতিষ্ঠানের সামনে লিখে রাখতে হবে অতিরিক্ত ভর্তি ফি ও চাঁদামুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। যদি কেউ লিখে রাখে সাধুবাদ জানাবো। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই কথাটা সত্যি লিখতে পারেন বুকে সৎ সাহস নিয়ে, আমি তাদেরকে নিজে গিয়া একটা সেলুট দিয়ে আসবো একদম। সেশন ফির নামে অতিরিক্ত চাঁদা মুক্ত, আচ্ছা পুনর্ভর্তির ফির কিন্তু নাম পাল্টে যেতে পারে, যেমন কলম ফি, খাতা ফি, সরকারি ফি, বেসরকারি ফি, স্কুল ফি, কলেজ ফি, এগুলো আসতে পারে। হ্যাঁ, এগুলো আসতে পারে, আমরা জানি, কারণ আমরা বাঙালি, আমাদের মাথায় বুদ্ধি অভাব নেই। আমরা এই পুনর্ভর্তি ফিকে বিভিন্ন নামে বেনামে আবার বাস্তবায়ন করতে পারি। সে ব্যাপারে আমাদের সকলকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন থাকি তাহলে এইসব অজুহাত আর থাকবে না। তবে আমাদের প্রজ্ঞাপনে কিন্তু এবার বলা আছে, সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এটি বন্ধ করতে হবে যে কোনোভাবে। জান্নাতুল পপি বলেছেন ভর্তির টাকাটা ফেরত পেলে উপকার হতো। আপা, আমারও উপকার হতো, টাকাটা যদি পাইতাম আমারও উপকার হতো। তা আপনার মতো আমার মতো এদেশের আরো কয়েক লক্ষ অভিভাবক আছে যাদের উপকার হতো, কিন্তু আমাদের প্রজ্ঞাপনে তেমন কিছু বলা হয়নি। অর্থাৎ যেটা নিয়ে গেছে ওটা আর পাবেন না, ওটার আশা ছেড়ে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে না হয়, আগামীতে যাতে আমাদের আর টাকা দিতে না হয়, আমরা সেই আশায় থাকি এবং আশা করছি আগামী বছর থেকে টাকা দিতে হবে না। আপনি এবছর যেটা দিচ্ছেন এইটা আল্লাহর রাস্তায় ছাড়িয়ে দেন, পরবর্তীতে চেষ্টা করেন যাতে আর না দেখা হয়। অনেকক্ষণ লাইভে আমি আছি, বিদায় নিতে হবে কিছুক্ষণের মধ্যে, তারা ওরা আছে। আর আজকে নিশ্চয়ই কিছুক্ষণ পরে আবার রাতে সবাই সেহরি খাবেন, তো বেশি সময়ও নিব না, আমরা শেষ করে দিব। তো আমাকে অনেকেই বলেছে একটা প্রশ্ন, যে স্কুল না মানলে আমরা কি করব, কাকে জানাবো? দেখুন, সোশ্যাল মিডিয়ার যুগ এখন। আপনারা কোনো স্কুল যদি না মানে তাহলে প্রতিবাদ করবেন, প্রতিবাদে কাজ না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন, তাতেও যদি কাজ না হয় আমরা যারা মানুষের আইন অধিকার নিয়ে কাজ করি আমাদেরকে জানাবেন, আমরা পাহারা দিব এবং আমরা আপনাদের এই কষ্ট দেশব্যাপী তুলে ধরব এবং ওই প্রতিষ্ঠানে আইনের আওতায় আনতে বাধ্য করব এবং তাদের বিরুদ্ধে, যেহেতু প্রজ্ঞাপনে লেখা আছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি ব্যবস্থা কিভাবে নিতে হয় এটা আমরা জানি। সো আপনারা সতর্ক থাকেন, প্রতিবাদ করেন, না পারলে আমাদেরকে বলেন, আমরা আপনার সাথে আপনার পক্ষে যুদ্ধ করব। ইনশাল্লাহ আমি নিজে হাজির হব। শুধু প্রতি বছর ফি বাতিল করলেই হবে না,
পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে এত বেশি টাকা ফি নেয় যার জন্য অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সেখানে পড়াতে পারে না, শুধু অতিরিক্ত খরচের কারণে। এগুলোর দিকেও নজর দেওয়া উচিত, লিখছে আবির আব্দুল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাই। সেটা আমিও জানি যে শুধুমাত্র ভর্তি ফি বা পুনর্ভর্তি ফি এটু না, শিক্ষাক্ষেত্রে আরো অনেক জটিলতা আছে। আমাদের শিক্ষার সিস্টেমটা দীর্ঘদিন ঘুণে ধরে একেবারে পচে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। এগুলো নিয়ে কাজ করতে হবে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে এই যে বিষয়গুলো এবং আপনার মতো আরো অনেকেই অনেক বিষয় বলেছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আলিয়াস গরিমুন ভাই, অনেক স্কুলে ভর্তি ফি না নিয়ে সেশন ফি নামে বাড়তি টাকা নিচ্ছে, প্রতিকার কি? সামিউর রহমান বলেছেন যে প্রতিকার হচ্ছে আপনি সাবধান থাকবেন, কারণ প্রজ্ঞাপনে বলা আছে কোনো অজুহাতে অন্য নামে বেনামে টাকা নেওয়া যাবে না। আপনার সাবধানতাই আপনাকে বাঁচাতে পারে। আমাকে একই রকম প্রশ্ন অনেকজন করেছে, যারা বলেছে যে কেউ কেউ প্রচার করছে যে পুনর্ভর্তি ফি বাতিলের সিদ্ধান্তটা বিএনপির অর্জন। আসলে কার অর্জন সেটা তো জনগণ জানে, তো আমি সে ব্যাপারে কথা বলতে চাই না। শুধু এটুকুই বলতে চাই, এবারের যে অর্জন সেটি অর্জিত হয়েছে নির্বাচনের 3 দিন আগে। তাহলে সেটি কার অবদান সেটি নিশ্চয়ই আপনারা মূল্যায়ন করবেন, আপনারা লিখে জানাবেন, আমি সেটা তুলে ধরবো। আমি একজন সাংবাদিক হিসাবে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ। তো আমরা এরকম আরো অসংখ্য প্রশ্ন আছে, সবার প্রশ্ন কাছাকাছি। আমার মনে হয় আমরা সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। তবে একটা কথা সবাই বলেছে, অলমোস্ট অনেক মানুষ বলেছে, সেটা হচ্ছে এই প্রজ্ঞাপনটা কই পাবো। আপনারা এই প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটে পেয়ে যাবেন। যারা এখনো পাননি, আমি আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে আমি এই প্রজ্ঞাপনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যারা সংগ্রহ করতে পারেননি, আজকেই অবশ্যই এটি সংগ্রহ করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে সেটি দেওয়া থাকবেন। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাকে ডাকবেন যদি সম্ভব হয়। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে আমরা শিশু মোহনাকে নিয়ে কাজ করছি এবং সাম্প্রতিক সময় মোহনাকে নিয়ে আমরা যে ফাইটটা করলাম সেটির একটু বড় অর্জন আছে। ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন তাহলে এই দেশে অনেক ভালো কিছু করা সম্ভব। এই দেশটা আসলেই আমাদের সোনার বাংলাদেশ করে তুলব আমরা সবাই মিলে। আপনারা যদি আমাদের সাথে থাকেন কিংবা আমি যদি আপনাদের সাথে থাকি, আসলে একা তো কোনো কিছু সম্ভব না। আমাদের সকল সফলতাগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে, আর আপনারাও সফলতা পাবেন আমাদেরকে নিয়ে। আমরা যদি এক থাকি, একই পথে থাকি, তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। ইনশাল্লাহ সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আশা করছি সেই সুন্দর বাংলাদেশে আপনাদের সবাইকে আমার সাথে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত বন্দিগির মাধ্যমে এই মাসটা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আপনাদের সবাই কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।